এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া। আজ আমরা যুক্তির পার্ট 2 নিয়ে আলোচনা করব। যারা যুক্তির পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা অবশ্যই যুক্তির পার্ট 1 ভিডিওটি দেখে তারপর যুক্তির পার্ট 2 ভিডিওটি দেখো। চলো আমরা দেখি যুক্তির পার্ট 2তে কী আছে। আগের ক্লাসে আমরা যুক্তি কাকে বলে, যুক্তি কয় প্রকার ও কী কী এই নিয়ে আলোচনা করেছি। যুক্তি দুই প্রকার, তাই তো? যুক্তি অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি। যুক্তি এবং আরোহ যুক্তির মধ্যে পার্থক্য কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসছে পরীক্ষায়। আমি 3টে পার্থক্য রেখেছি, একটু মন দিয়ে দেখো তোমরা। আচ্ছা, 1, অবরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। অপরপক্ষে আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। 2 নম্বর পার্থক্যটা দেখো। অবরোহ যুক্তিতে হেতুবাক্য সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ তা হলো প্রসক্তি সম্বন্ধ। অপরপক্ষে আরোহ যুক্তিতে হেতুবাক্য সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ তা হলো আপতিক সম্বন্ধ। ক্লিয়ার? এবার আমরা 3 নম্বর পার্থক্যটা দেখব। অবরোহ যুক্তিতে কেবলমাত্র যুক্তির আকারটি বৈধ কিনা তাই বিচার করা হয়, হেতুবাক্যের বস্তুগত সত্যতা বিচার করা হয় না। কিন্তু আরোহ যুক্তিতে অভিজ্ঞতার সাহায্যে হেতুবাক্যের বস্তুগত সত্যতা বিচার করা হয়। এক্ষেত্রে বস্তুগত সত্যতার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো 3 নম্বর যে পার্থক্যটা আরেকবার বলছি, একটু মন দিয়ে শোনো। অবরোহ যুক্তিতে কেবলমাত্র যুক্তিটির আকারটি বৈধ কিনা তাই বিচার করা হয়, হেতুবাক্যের বস্তুগত সত্যতা বিচার করা হয় না। কিন্তু আরোহ যুক্তিতে অভিজ্ঞতার সাহায্যে হেতুবাক্যের বস্তুগত সত্যতা বিচার করা হয়। এক্ষেত্রে বস্তুগত সত্যতার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? যুক্তির আকার বলতে কি বোঝো? যুক্তির আকার হলো যুক্তির গঠন বিন্যাস বা তার কাঠামো। কেমন হতে পারে? আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। উদাহরণটা দেখো। এটা গঠন বিন্যাস বা কাঠামো কেমন হবে? সকল এজ হয় এম, সকল পি হয় এম, অতএব সকল এজ হয় পি। এটা হচ্ছে যুক্তির গঠন বিন্যাস বা কাঠামোর উদাহরণ। পরে কোশ্চেন দেখো 3 নম্বর। অবরোহ যুক্তিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? আচ্ছা, আমরা আগে যখন যুক্তির ফার্স্ট ক্লাসে আমরা কি পড়েছি? যুক্তিকে 2 ভাগে ভাগ করা যায়, এক অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি। এখন দেখো অবরোহ যুক্তিকে আবার 2 ভাগে ভাগ করা যাচ্ছে, 2টি শ্রেণীতে। এক নিরপেক্ষ যুক্তি আর একটা সাপেক্ষ যুক্তি। ক্লিয়ার? দেখো নিরপেক্ষ যুক্তি, যে অবরোহ যুক্তির হেতুবাক্য সিদ্ধান্ত সব অবয়বগুলি নিরপেক্ষ বচন তাকে নিরপেক্ষ যুক্তি বলছে। নিরপেক্ষ যুক্তি আবার 2 প্রকার, এক অমাধ্যম অবরোহ যুক্তি আর মাধ্যম অবরোহ যুক্তি। কোশ্চেনগুলো টাইপিংয়ে কিছু স্পেলিং মিস্টেক হয়েছে, তোমরা অবশ্যই সেগুলো একটু দেখে নেবে এবং সংশোধন করে নিও। দেখো অমাধ্যম অবরোহ যুক্তি এবং মাধ্যম অবরোহ যুক্তির একটি একটি করে উদাহরণ আমরা রেখেছি, আমরা দেখে নেব। প্রথমত একটু বুঝে নিই যে নিরপেক্ষ যুক্তি বলতে কী বোঝো। নিরপেক্ষ যুক্তি বলতে যে অবরোহ যুক্তির সিদ্ধান্ত এবং হেতুবাক্য, ঠিক আছে, উভয়ই নিরপেক্ষ বচন। দেখো এখানে বলেছে সবগুলি নিরপেক্ষ বচন, সেটা হচ্ছে নিরপেক্ষ যুক্তি। যেমন এর উদাহরণ, সকল কবি হয় মানুষ, কোনো কবি নয় অমানুষ। এটা হচ্ছে অমাধ্যম অবরোহ যুক্তি। অবশ্যই এটা নিরপেক্ষ যুক্তির অমাধ্যম অবরোহ যুক্তির উদাহরণ। অমাধ্যম অবরোহ যুক্তি বলতে যেখানে একটি মাত্র আশ্রয় বাক্য বা হেতু বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়। ঠিক আছে? আর দেখো এটা নিরপেক্ষ যুক্তি এই কারণে, এই আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত দুটোই দেখো নিরপেক্ষ বচন। যখন আমরা সাপেক্ষ বচনটা দেখব তখন তোমরা বুঝতে পারবে নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচনের মধ্যে কি পার্থক্য। চলো এবার মাধ্যম অবরোহ যুক্তি বলতে যেখানে একাধিক আশ্রয় বাক্য বা হেতু বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে মাধ্যম অবরোহ যুক্তি বলছে।
দেখো উদাহরণ, সকল মানুষ হয় মরণশীল জীব, সকল কবি হয় মানুষ, সকল কবি হয় মরণশীল জীব। মাধ্যম অবরোহ যুক্তি, মাধ্যম অবরোহ যুক্তি আরেকবার দেখো, সকল মানুষ হয় মরণশীল জীব, সকল কবি হয় মানুষ, সকল কবি হয় মরণশীল জীব। মাধ্যম অবরোহ যুক্তি। এবার আমরা সাপেক্ষ যুক্তি দেখব। সাপেক্ষ যুক্তি কাকে বলে? যে অবরোহ যুক্তি অন্তত একটি অবয়ব সাপেক্ষ বচন তাকে সাপেক্ষ যুক্তি বলছে। সাপেক্ষ যুক্তি আবার দুই প্রকার, এক প্রাকল্পিক যুক্তি আর দুই বৈকল্পিক যুক্তি। দেখো দুটোর উদাহরণ রেখেছি আমি, প্রাকল্পিক এবং বৈকল্পিক। দেখো বুঝতে পারবে। প্রাকল্পিক যুক্তির উদাহরণটা দেখো, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে, সিদ্ধান্তে কি এসছে? মাটি ভিজেছে। এটি একটি প্রাকল্পিক যুক্তি। দেখো প্রথম যে আশ্রয় বাক্য এটা কিন্তু সাপেক্ষ বচন, বৃষ্টি হওয়ার উপর মাটি ভেজাটা নির্ভর করে আছে, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, এগুলো হচ্ছে সাপেক্ষ বচন। ক্লিয়ার? আর যদি যদি এবং তবে দিয়ে শুরু হয় তখন সেটা প্রাকল্পিক যুক্তি হবে। দেখো আর বৈকল্পিক যুক্তিটা কেমন হবে? রাম আসবে অথবা শ্যাম আসবে, এমন নয় যে শ্যাম আসবে অতএব রাম আসবে। দেখো এই দুজনের মধ্যে, রাম এবং শ্যাম, এই দুজনের মধ্যে যে কেউ একজন আসবে, দুজন কিন্তু একসঙ্গে আসবে না, হয় রাম আসবে না হয় শ্যাম আসবে। কোথায় কোথায় রাম আসবে অথবা শ্যাম আসবে, এমন নয় যে শ্যাম আসবে অতএব রাম আসবে, এটা হচ্ছে বৈকল্পিক যুক্তি। দেখো অথবা দিয়ে অথবা থাকলে সেটা হচ্ছে বৈকল্পিক যুক্তি। ক্লিয়ার? 7 নম্বর কোশ্চেন দেখো, যুক্তির বৈধতা বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসছে পরীক্ষায়। একটি যুক্তিকে তখনই বৈধ বলা যাবে যখন উক্ত যুক্তির সিদ্ধান্তটি যুক্তির পদ্ধতি বা নিয়ম অনুসরণ করে হেতু বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে। কি বলছে? যুক্তির বৈধতা বলতে কি বোঝো? একটি যুক্তি তখনই বৈধ বলা যাবে যখন উক্ত যুক্তির সিদ্ধান্তটি যুক্তির পদ্ধতি নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে। আমরা এমসিকিউ কোশ্চেনগুলো একটু দেখে নেব। এমসিকিউ এবং এসএকিউ 5টা কোশ্চেন রেখেছি। দেখো, এক, যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাদেরকে কি বলে? আমরা যুক্তির প্রথম পার্টে এটা আলোচনা করেছি, উত্তর হবে যুক্তির অবয়ব বলে। কি বলে? যুক্তির অবয়ব। 2 নম্বর কোশ্চেন, যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে কি বলা হয়? তাকে সিদ্ধান্ত বলা হয়। বৈধ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত কি হবে? দেখো হেতুবাক্য সত্য হলে অবশ্যই সিদ্ধান্ত সত্য হবে, ঠিক আছে? তাই এটা উত্তর হবে সত্য হবে। যুক্তির কয়টি অংশ কি কি? যুক্তির 2টি অংশ, এক সিদ্ধান্ত এবং হেতুবাক্য। 5 নম্বর কোশ্চেন দেখো, অবরোহ যুক্তি কখন বৈধ হয়? এই কোশ্চেনটার উত্তর তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে লিখে জানিও। যুক্তি থেকে অর্থাৎ আর্গুমেন্টস থেকে কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করার। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।